এতক্ষণ আমি কঠিন পারাতে, এখন আমি তৃতীয় ভাগে আসলাম, তৃতীয় এবং শেষ ভাগে। তারপরে প্রশ্ন নিব আপনাদের। বেঞ্জামিন লিখতেছেন, the concept of aura which was proposed above, এতক্ষণ যেটা ট্রান্সমিটিবিলিটির সাথে যুক্ত যেটা আছে, এতক্ষণ যে কথা বললাম, উনি বলছেন উইথ রেফারেন্স টু হিস্টোরিক্যাল অবজেক্টস। উনি উল্টোভাবে শুরু করেছেন, আগে হিস্টোরিক্যাল দিয়ে শুরু করছেন। উনি আমি যে এতক্ষণ অরার কথা বললাম, ছবিটা দূরে আছে, ছবিটা ইউনিক, ইট ইজ এ ডিস্টেন্স অ্যান্ড ইট ইজ সিঙ্গুলার, এটা হচ্ছে অথেন্টিসিটির মার্ক। কিন্তু রিপ্রোডিউস হলে তার অথেন্টিসিটি নষ্ট হয়ে যাবে। উনি বলে অথেন্টিসিটি নষ্ট হয় তাহলে অরাও নষ্ট হবে। ওনার বক্তব্য হচ্ছে এটাই, অথেন্টিসিটির সাথে অরার যুক্ত আছে। এটা কেন ভ্যালুয়েবল? কারণ এটা পুরানো। এটা কেন ভ্যালুয়েবল? এটা অলভ্য। কাজে উনি বলছেন এটা যদি লভ্য হয়ে ওঠে এবং তার পুরনত্বটাকে যদি আমি কোনো না কোনোভাবে ট্রান্সমিট করতে পারি, তাহলে তার কোনো অরা থাকবে না। কিন্তু এখানে বেঞ্জামিন কিন্তু নিজে নিজের বিরুদ্ধে আর্গু করছে, লক্ষ্য করবেন। আমি এটা পরে বলবো আর কি, যে প্রত্যেক মহৎ লোকের চিন্তার মধ্যে সবিরোধ থাকতে পারে এবং থাকাটাই মহত্বের লক্ষণ, সেটা একটু আমরা আবিষ্কার করার চেষ্টা করব। Benjamin writes, the concept of aura, which was proposed above with reference to historical objects, may usefully be illustrated with reference to the aura of natural ones. Natural oneটা কি? যাওয়ার সময় আমি সবসময়, আমি তো বেশি হিমালয়ে যাই নাই, শুধু সত্যিকারের ছবিতে দেখেছি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কেমন যেন অরাটিক লাগে। আমাদের কক্সবাজার যাওয়ার পথে আমি প্রায় সময় পূর্ব দিকে চিম্বুক পাহাড়ের দিকে তাকায় তাই কেমন নীল নীল লাগে, দূরে দূরে লাগে। এই জন্য বলছি উই ডিফাইন দ্য অরা অফ দ্য নেচার, মানে ন্যাচারাল অরা কাকে বলে? উই ডিফাইন দ্য অরা অফ দ্য ন্যাচারাল অবজেক্ট অ্যাজ দ্য ইউনিক অ্যাপিয়ারেন্স অফ এ ডিস্টেন্স, হাউএভার ক্লোজ ইট মে বি। কত যতই কাছে আসো না কেন, আমি তোমাকে ধরতে পারি না। এটা হচ্ছে নার্সিসাসের আয়নার মতো, পানিতে গেলে ওকে ধরা যায় না, এই জন্য তাকে মরতে হয়। আয়নার মধ্যে নিজেকে যতই দেখেন না কেন, মিশতে পারবেন না। এইটাকে আমি বলছি কেসুরা। এটা কেসুরা আছে পরে, সেটা কথা হবে। তা আমি বলছি যে এই যে জার্মান শব্দটা দেখেন, ইটা ক্যাপিটালে লিখেছে, এর শাইনুং, ইংরেজিতে আমরা বলি শাইনিং, এটাকে অনুবাদ হচ্ছে অ্যাপিয়ারেন্স। জার্মান ভাষায় ক্রেডিট কেউ শাইন বলে। আপনি পরীক্ষায় কত নম্বর পাইছেন? আমরা এ গ্রেড, বি গ্রেড, ওরা তোমার শাইন কত বলে। এটা হচ্ছে এর শাইনুং, উং হচ্ছে ইংরেজি ইং এর মতো, মানে অফ শাইনি। জার্মানের শুরুতে গে এর এসব লাগাইয়া জটিলতা করে ফেলে। অ্যাপিয়ারেন্সের মানে হচ্ছে, উনি এই শব্দটা ব্যবহার করেছেন জার্মানে, later as the unique appearance of a distance. তাহলে অরা, প্রকৃতি জগতে অরা কাকে বলে? হিমালয়ের একটা অরা আছে, চিম্বুক পাহাড়ের একটা অরা আছে, বঙ্গোপসাগরের একটা অরা আছে, যখন তাকায় তাকায় আমরা, এমনকি নীল আকাশের একটা অরা আছে। এটা হচ্ছে প্রকৃতি। সেইটার থেকে ট্রান্সপোজ করে উনি বলেন, আসুন ইতিহাসে যে ছবিগুলো আঁকা হয়েছে, যে অবজেক্ট হয়েছে, সেগুলি এক ধরনের অরা অর্জন করেছে। কি জন্য? তার দূরত্বের জন্য, তার মহত্বের জন্য, তার উচ্চতার জন্য। এখনো আমাদের লোকে যেন বাকিংহাম প্যালেস দেখতে যায়, মানে লোকে কেন বেড়াতে যায়, মানে আমরা ময়নামতি দেখতে যাই, মহাস্থানগড় দেখতে যাই, আমরা সকলেই প্রত্নতাত্ত্বিক না। কি দেখি? তাজমহল লোকে যায় কি জন্য? হোয়াট ইজ দ্য অরা? তাজমহল ইজ এ গুড এক্সাম্পল, অর আদার ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল, যে যেটা আমাকে, এবং সেটাকে নকল করার জন্য এখানে ভিক্টোরিয়ান আলবার্ট হলের মতো যে গডের মাঠ করেছিল, কলকাতা হয়নি। হোয়াই? অন্তরে তার এই তাজমহল করা যাবে না। কালের কপোল তলে শুভ্র সমুজ্জ্বল হে তাজমহল, যায় যদি যাক শুধু তাক এক বিন্দু নয়নের জল। ওইটা রিপ্রোডিউস করা যাবে না, শুধু থাক এক বিন্দু নয়নের জল। দ্যাট ক্যানট বি রিপ্রোডিউসড। তো এই জন্য বলছে হাউএভার ক্লোজ ইট মে বি, এই কথাটা আবার আসবে দেখবেন, দেয়ার রিমেইনস অ্যান ইররিডিউসিবল ডিস্টেন্স, সো অরা সারভাইভস। পরে যাই, this definition represents nothing but the formulation of the cult value of the work of art in categories of space and time perception. অদ্ভুত কথা, এটা উনি ফুটনোটে লিখছেন 272 পৃষ্ঠা, এন দিয়েছি। In a footnote, Benjamin clarifies that actually it is ধর্মের সাথে, কুসংস্কারের সাথে শিল্পের সবসময় যোগাযোগ ছিল। শিল্প সবসময় একটা ধর্ম। এখন আমাদের দেশে সেকুলারিজমের নামে এই ধর্মের পুনরুৎপাদন হচ্ছে। অ্যাকচুয়ালি রিটার্ন টু প্যাগানিজম, অর এটাকে সেকুলারিজম বলছি আমরা। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমার এই সোনার ধানে গিয়েছে ভরি। আমার স্মৃতি তো ভরে গেছে এখন, আবারও আপনি ইউ আর গোয়িং ব্যাক টু দ্য কাল্ট ভ্যালু। উনি বলছেন এই যে ইররিডিউসিবল ডিস্টেন্স, দিস অরা অফ দ্য ন্যাচারাল অবজেক্ট নাও ট্রান্সপোজ টু হিস্টোরিক্যাল অবজেক্ট ইজ অ্যাকচুয়ালি রিইনেক্টমেন্ট অফ দিস কাল্ট ভ্যালু। কারণ কাল্ট ভ্যালু আর এক্সিবিশন বলে আমি আলোচনা করি না বলে একটা অসুবিধা হতে পারে, সেটা আমি পরে যদি দরকার হয় করবো। ইট ইজ বাই নো মিনস ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে, why it should be obvious that cult value can be expressed in the categories of space and time. এখানে একটা জটিল প্রশ্ন আছে, কাল্ট ভ্যালুকে স্পেস এন্ড টাইমে কি করে আনবো আমি? কাল্ট ভ্যালু যে কথাটা বলি সেটা অন্তরের বিশ্বাসের ব্যাপার। সেটাকে যখন আমি স্পেসের দিক থেকে দূরে ঠেলে দেই এবং টাইমের দিক থেকে বলে থেকে
অতীত করে দেই, দুটো একই কথা, তখন আমি কাল ভ্যালু আমদানি করি। অর্থাৎ আর্ট ইজ আনএটেইনেবল, আর্ট ইজ এনশিয়েন্ট, এই কথার মধ্যে অলরেডি ধর্মের পুনরুৎপাদন হয়। আগে ধর্ম বলতে এখন যেটা আপনারা কে কি মনে করেন আমি জানি না, আমি ধর্ম বলতে বোঝাচ্ছি এই শুধু এইটাই, কাল্ট ভ্যালু, অরা, অথবা আমরা বলি না এটা বিশ্ব উৎপাদন করে, এই যে এটা বিশ্বের বস্তু, স্বপ্নের বস্তু। তার পরেরটাতে যাই তাহলে একটু। অ্যাজ দ্য ফেনোমেনন অফ ইররিডিউসিবল ডিস্টেন্স, আমরা যে ঘটনা, এখানে ফেনোমেননের বাংলা করেন ঘটনা, এই এমন এক ঘটনা যেখানে ডিস্টেন্সটা কমাতে কমাতে শেষ পর্যন্ত কমানো যাবে না, ডিস্টেন্স থাকবেই। তাহলে কি হবে? দ্য অরা ইজ নট সো মাচ এ কনস্ট্রাকশন অফ দ্য আর্ট ওয়ার্কস প্রেজেন্স। আর্টটা আমার সামনে হাজির আছে বলেই আমি অরা তৈরি করেছি তা নয়। ইট ইজ নট এ কনস্ট্রাকশন বিকজ অফ ইটস প্রেজেন্স। হোয়াট ইট ইজ মানে কি? অফ হোয়াট ইজ হিয়ার এন্ড নাও, এটা তা থেকে উৎপন্ন হয় নাই। অরার উৎপত্তি লক্ষ্য করেন, আসছে কোথায়? অ্যাজ এ নেম ফর ইটস রেজিস্ট্যান্স। এ লিটল বিট জটিল। অর্থাৎ অরার, আর্ট নিজে অরা তৈরি করছে না, বরঞ্চ সে অরার অবসানের বিরুদ্ধে একটা প্রতিরোধ রচনা করছে। আবার পড়েন কি? অ্যাজ এ নেম ফর ইটস রেজিস্ট্যান্স টু বিইং হিয়ার এন্ড নাও। শিল্পকলাকে আপনি চোখের সামনে যেন, সে এখন হতে চায় না, সে চোখের সামনে হাজির হয়েও থাকে না, সে পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়। আছে কিন্তু নাই, কাছে কিন্তু দূরে, এখন কিন্তু অন্য সময়। এই যে অর্থাৎ দেখা যাচ্ছে it is not a construction of the here and now of the artwork, but rather it is the resistance of the artwork to being here and now. অর্থাৎ যে কোনো, পরের বাক্য আরো পরিষ্কার হবে এটা, a resistance to whatever outline or model would fix the artwork's presence at anything but at a definite remove. যে নিকট করতে চাইবে তার বিরুদ্ধে আর্ট প্রতিরোধ করে। সে বলে আর্ট মানে একটু দূরে হইতে হবে, ইট ইজ অলরেডি রিমুভিং ইউ। তার একটা প্রমাণ হচ্ছে আমরা তাকে ফ্রেম করি, আমরা একটু সম্ভ্রম করি। দেয়াল যদি পরিষ্কার না হয়, লাইট যদি উজ্জ্বল না হয়, তাহলে হয় না। এটার জন্য আমাদের জাতীয় জাদুঘরে যাইতে পারেন, দেখেন শিল্পকলাকে কি অবস্থা রেখেছে, তাই না? তারপরে একটু পরেরটাতে আসেন, ডেফিনিট রিমুভ। এটা ইফ নেসেসারি আই উইল কাম ব্যাক। আমি আগে স্টোরিটা শেষ করি। দ্য ভেরি নোশন অফ কন্টেম্পোরারি আর্ট। এখন আমি শেষ সিদ্ধান্তে আসছি। তাহলে যে কথাটা উনি বলেছিলেন প্রথমে চিঠিতে, হকহাইমারকে বলছিলেন আমি এখানে এমন কিছু রিফ্লেকশন করব যা মানে আনমিডিয়েটেড বক্তব্যকে অ্যাভয়েড করে আমি আসল কথায় আসবো, যে কন্টেম্পোরারি যুগে শিল্পকলার সাথে পলিটিক্সের সম্পর্ককে, সেটা আমি বলবো। এবং তার একটা প্রথম থিসিস হলো অরা কমতে থাকবে। উইথ দি রিপ্রোডিউসিবিলিটি অফ আর্ট অবজেক্টস, অরা উইল টেন্ড টু ডিক্লাইন। আমি হলে অনুবাদ করবো এভাবে, টেন্ড টু ডিক্লাইন, ইট উইল নট কমপ্লিটলি ডিক্লাইন। এই উইদার শব্দের অর্থ হচ্ছে, এই জন্য ফেরকুমেট শব্দের অর্থ হচ্ছে ইট উইল টেন্ড টু ডিক্লাইন, ইট উইল নট বি ইভাপোরেটেড। ফুরিয়ে যাবে না, সে কমার একটা টেন্ডেন্সি দেখা দেবে। এখন প্রশ্ন হচ্ছে এটা কি ইলিউশন? The very notion of contemporary art vanquishing the aura, ওই vanquishing মানে victory vanquishing, মানে of putting it, if you like, at a distance, সেটা কি? is thereby confounded for the aura, as the authority of the artwork's presence as transmissibility is nothing if not keeping at arm's length of the artwork, however close it may be. It is a thoroughly confusing sentence, আমি জানি। মানে আই এম মাইসেলফ কনফিউজ। আপনারা বলছেন আপনাদেরকে আরো কনফিউজ করছে কিনা। প্রশ্নটা হচ্ছে সোজা কথায়, অরা টেন্ডস টু ডিক্লাইন বাট ইট ডাজ নট কমপ্লিটলি ডিক্লাইন। তো এটা কি হয়? ইট রেজিস্ট, আর্ট রেজিস্ট। কারণ কি? অরা ডিক্লাইন করার মানে হচ্ছে, যেমন আমি যদি এখানে লিখি এখন 12টা, এখন কয়টা বাজে ধরেন আমি লিখলাম এখন 12টা, কিছুক্ষণের মধ্যে এটা 12টা 1 মিনিট হয়ে যাবে। আমি কখনো এটাকে ফিক্স করতে পারবো না। রাইটিং উইল নেভার বি এবল টু টেল ইউ দিস। হেগেলের ফেনোমেনোলজি অফ স্পিরিট বই তো এটা নিয়ে আলোচনা আছে, পারসেপশনের প্রথম ইয়েতেই। কাজেই শিল্পকলার যে ডিস্টেন্স, যেটা তার অরা তৈরি করে, আমি তাকে রিপ্রোডাকশনের মাধ্যমে একেবারে শূন্য করতে পারি, চেষ্টা করতে পারি, কিন্তু শূন্য হবে না। ইট উইল রেজিস্ট বিইং হিয়ার এন্ড নাও। সুতরাং অ্যাজ রেসিজুয়াল অরা অলওয়েজ রিমেইনস। বেনিয়ামিন ইজ আর্গুইং অ্যাজ ইফ এগেইনস্ট হিমসেলফ। তারপর লক্ষ্য করবে, আবার বলছি, the very notion of contemporary art vanquishing the aura. Contemporary art মানে কি? ফটোগ্রাফি এন্ড ফিল্ম। ফটোগ্রাফি এবং ফিল্মের পরে আমার যে আগে যে ইররিডিউসিবল অরা ছিল, ডিস্টেন্সটা কমে যাবে উনি বলছেন। আর পুটিং ইট লাইক অ্যাট এ ডিস্টেন্স ইজ দেয়ার বাই কনফাউন্ডেড, মানে নিজেই বলতেছে এটা গুলিয়ে যাচ্ছে। কনফাউন্ডেড মানে কি? ফর দ্য অরা
ইজ নাথিং, আপনি মাঝখানের পুরো ফ্রেজটা বাদ দিয়ে পড়বেন। ফর দ্য অরা থেকে জাম করে 3 লাইন পরে পড়েন, ইজ নাথিং ইফ নট কিপিং এট আর্মস লেংথ অফ দ্য আর্ট ওয়ার্ক, হাউএভার ক্লোজ ইট মে বি। অর্থাৎ শিল্প যতই আমার কাছে আসুক না কেন, তারপরে ডিস্টেন্সে থেকে যাবে। এটা হচ্ছে রেজাল্ট। কন্টেম্পোরারি ওয়ার্ক তাহলে ভ্যানকুশিং এর মানেটা কি? উনি বলছেন দেয়ার উইল বি এন ইররিডিউসিবল ডিস্টেন্স, এটাকে দূর করা যাবে না। দূর করলে কি হবে? এটা আর্টই থাকবে না। আচ্ছা, মানে আর্টের সাথে ল্যাঙ্গুয়েজের মিলটা লক্ষ্য করেন। ল্যাঙ্গুয়েজ ইজ, অনেকে বলে এটা আমার ভাষা, আমার ভাষা বলে কিছু নাই। দি আদার হ্যাজ অলরেডি এন্টার্ড ইনটু মি। ইট ইজ দ্য আদারনেস অফ আর্ট হুইচ ইজ ইটস অরা। আমি এভাবে বলবো, আদারনেসের দুইটা কোঅর্ডিনেট, এটা হলো স্পেসের আর একটা টাইমের। এটা দূরে এবং আগের, এটা অলওয়েজ অতীত হয়ে যায়। দেয়ার ইজ নো প্রেজেন্স। এইটা কি লোকে প্রেজেন্স করতে চাইছে বলে দেরিদার সাহেবের বইতে যে মেটাফিজিক্স অফ প্রেজেন্স আছে, যে ওয়েস্টার্ন আর্ট থিওরি ইনক্লুডিং ওয়েস্টার্ন অ্যাস্থেটিক্স, আমি অ্যাস্থেটিক্সের কথা, থিঙ্কিং এবং সেন্সিং, পারসেপশন এবং থিঙ্কিং কি এক জিনিস না আলাদা জিনিস? আলেকজান্ডার বামগার্টেনরা অষ্টাদশ শতাব্দীকে, এটা হচ্ছে বুর্জোয়া শ্রেণীর উত্থানের ফলের একটা ইলিউশন, যে বলছে কি অ্যাজ ইফ বিং সেন্সিবল ইজ নট থিঙ্কিং, এটার নাম ন্যাশনালিজম হয়েছিল। কিন্তু এখন আবার ফিরে আসতেছি আমরা, যে আমি যে অনুভব করি, আই ফিল, দেয়ারফর আই থিঙ্ক। আগে লোকে ফিলিং আর থিঙ্কিং কে আলাদা মনে করতো। আচ্ছা যাও, দি অথরিটি অফ হিয়ার এন্ড নাও, অনেকগুলো ডাবল কোড মার্ক দিয়েছি দেখেন। দি অথরিটি অফ হিয়ার এন্ড নাও ইজ রিয়েলাইজড অনলি হোয়েন হিয়ার এন্ড নাও আর দেন এন্ড দেয়ার। এটা হচ্ছে মানে সামারাইজেশন। অর্থাৎ হিয়ার এন্ড নাও তখনই প্রতিষ্ঠিত হয় যখন সে দেয়ার এন্ড দেন হয়ে যায়। আমরা আগেকার ইংরেজিতে কথা বলা শুনলাম কি, আমাদের হেডমাস্টার সাহেব কি জানেন, খুব দেন এন্ড দেয়ার অ্যাকশন নিয়েছে। আমরা দেন এন্ড দেয়ার বলতাম, এটা হচ্ছে দেন এন্ড দেয়ার। পরেরটাতে যাই স্যার। তো আর্টের এটা হলো প্যারাডক্সে দেখাচ্ছি আমি। ডিফাইন্ড অ্যাজ আনঅ্যাপ্রোচেবিলিটি ইনকার্নেট। কার্ন মানে মাংস। সো ওয়েন সামথিং ইজ ইনকার্নেটেড মানে সে এমবডিড হলো, বডিতে সে মাংস আকারে দেখা যায়। এই কার্ন থেকে আমরা কার্নিভোরাস, কার্নিভাল, কার্নাল, অল অফ দিস আমরা তৈরি করেছি। কনফার্মস দ্যাট the authentic art object has always already taken leave of its viewer, always already being on its way. মাধবী এসেই বলে যাই। অর্থাৎ সে শিল্পকলা দেখা ধরা দেওয়ার সাথে সে অধরা হয়ে যায়। এটা লালন ফকিরের সহজ মানুষ কনসেপ্টের কাছাকাছি। ইট শোজ আপ অ্যান্ড ইট ডিসঅ্যাপিয়ার্স। এটা ফ্রয়েডের আনকনশাস কনসেপ্টের সাথে যুক্তপূর্ণ। আনকনশাস অলওয়েজ শোজ ইটসেলফ ইন সিমটমস, in nothing else. তো সেই জন্য বলছে, লক্ষ্য করেন, ডিফাইন্ড অ্যাজ, অরাকে যদি এইভাবে মনে করেন, আনঅ্যাপ্রোচেবিলিটি, শিল্পকলার কাছে পৌঁছানো যায় না। আপনি হাত বাড়াইতে পারেন, আপনার হাত ফ্রোজেন হয়ে যাবে। তো বলছে ইট ইজ আনঅ্যাপ্রোচেবিলিটি ইনকার্নেট, আমি পৌঁছতে পারি না, অগম্যতা। অগম্যতা যদি মাংসল শরীর লাভ করত, যা হতো তা হতো অরা। বলছে the aura confirms that the authentic art object has always already taken leave of its viewer. আপনাকে দেখে সে বিদায় নিয়েছে, it is already on its way. অনেকটা ইউরিদিকের মতো। অরফিউসকে যম দেবতা বলেছিল তোমার বউ নিয়ে যেতে পারো, কিন্তু খবর তার পিছনে তাকাবা না। কিন্তু সে গোপনে একটু তাকাইছে, বাই বাই, বউ চলে গেছে। However, we understand reproducibility to lead to the withering of the aura. এখন তাহলে কি হচ্ছে? However, we understand reproducibility to lead to the withering of the, আমরা তো আগে বলেছিলাম যে অরা কমে যাবে। কি কারণে? আমাদের টেকনোলজির বিস্তারের কারণে। তখন এইটার নাম দিয়েছি রিপ্রোডিউসিবিলিটি উইল লিড টু দি উইদারিং অফ দ্য অরা। আমরা তাকে যেভাবে বুঝি না কেন, আমি একটা শুধু ক্যাটাগরিতে দেখেছি, ট্রান্সমিসিবিলিটির ক্ষেত্রে একটু গন্ডগোল আছে। ইট ইজ নট বিকজ ইট ইন্ট্রোডিউসেস এ ডিফারেন্স অর ডিস্টেন্স, সে নতুন কিছু ইন্ট্রোডিউস করে না। কি করে? দ্যাট ওয়াজ ল্যাকিং ইন দ্য অরিজিনাল, আমার সেই জন্য নয়। বাট কি, সিন্স ডিস্টেন্স ইজ প্রিসাইজলি হোয়াট ইজ কাল্টিভেটেড বাই দ্য রিচুয়ালস অফ অরাটিক আর্ট। সেটা কাল্টিভেট করে, মানে সে অরাটা, অরাটিক আর্ট মানে আর্ট মাত্রই বলতে, এক করতে বলতে গেলে অল আর্ট ইজ ইন এ সেন্স অরাটিক। কিন্তু এখানে আমি একটা ক্যাটাগরি হিসেবে বলছি, অরাটিক আর্ট কাল্টিভেটস এ সার্টেন ডিস্টেন্স। কাজে আমার রিপ্রোডিউসড কাজ, আমার যে অরা বলছি, সেটা নতুন করে যোগ করা কিছু নয়, এটা ওখানেই ছিল। দেখেন কি জন্য? সিন্স ডিস্টেন্স ইজ প্রিসাইজলি হোয়াট ইজ কাল্টিভেটেড বাই দ্য রিচুয়ালস অফ অরাটিক আর্ট, মিডিয়েসি রাদার দ্যান ইমিডিয়েসি। অর্থাৎ ডিস্টেন্সটা হচ্ছে মিডিয়েসি।
তারপর আর কিছু আছে কিনা দেখেন, a conclusion. To have a perspective, therefore, on the contemporaneity of art is thus to reflect on objects whose authority as present is at present always as a remove. ওইটার মধ্যে here and now will become there and then, সেটা বলছে শিল্পকলার যদি অথেন্টিসিটির কথাতে here and now হয়, এটা অলওয়েজ প্রতিষ্ঠিত হবে there and then হিসেবে। এটাকে বলছে সে যত নিকটে আসে তত সে দূরে যায়। Of course, I admit it is paradoxical. আবার পরে দেখেন, to reflect on objects whose authority as present is at present always at a remove. এটা as present, ওইটা হচ্ছে at present, বর্তমানে always at a remove. Finally, last কথা হচ্ছে এটাই, as a consequence, some critics, তাদের একজনের নাম বলে স্যামুয়েল বেভার, দেরিদার বন্ধু, উনি এই বিষয়ে লিখছেন যে cinema, film reproduces aura more than it was ever in any other art. তাহলে বেনিয়ামিনের থিওরির কি হলো সেই কথা পরে হবে। As a consequence, some critics have argued that the aura emerges precisely in and through resistance to it. অরার পুনরুৎপাদন হয় কিভাবে? অরাকে যারা প্রতিরোধ করতে যাচ্ছে তার মধ্য দিয়ে অরা আরো পুনরুৎপাদিত হয়। So reproducibility is a kind of resistance to aura, but it increases the aura. Here is a paradoxical effect. And perhaps that it appears only in its withering. হয়তো একমাত্র মৃত্যুর সময়ই সে জন্ম লাভ করে। When it is dying, only then it is being reborn. এটা অনেকটা ফিনিক্স পাখির মতো, যেটা 500 বছর পরে করে, এখানে 500 বছর লাগে না। Always already বলছি দেখেন, or perhaps that it appears only in its withering, only in the epoch in which the distance that it organizes is in retreat. আরো জটিল, অর্থাৎ আমাদের সিগনিফায়ার যেটা বললো কি আমি এটাকে অর্গানাইজ করছি দূরত্বটাকে, যখন কমে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড রিট্রিট, তখন দূরত্ব বাড়তে থাকে। হিয়ার ইজ দ্য প্যারাডক্সিক্যাল এফেক্ট অফ মডার্ন অরা। আমি কেসুরের আলোচনাটা করলাম না, আর্ট এক্সপ্রেসেস, আমি আগে বলেছি অনেকে বলছে আর্ট রিফ্লেক্টস, এখানে আমি সেইটার থেকে একটু দূরে এসে বললাম ইট এক্সপ্রেসেস, বাট দি মোর ইট এক্সপ্রেসেস মানে দি মোর অরাটিক ইট বিকামস। তাহলে বেনিয়ামিনের লেখা থেকে আমরা কি শিখলাম? বেনিয়ামিন শেষে বলছে পলিটিক্যালি তাহলে আমাদের দায়িত্ব কি? উনি বললেন যে ফ্যাসিজম organizes the masses by aestheticizing politics. পলিটিক্সকে সে আর্টে পরিণত করেছে। তার মানে কি? তো পলিটিক্সের মধ্যে সে অরা আরোপ করে, গ্রেট লিডার, ডিসিশনিজম, হ্যাঁ, এবং ন্যাশনাল ইউনিটি, জাতীয়তাবাদ, ধর্ম, সবগুলি কিন্তু একই। মানে আমি যে পলিটিক্যাল কোয়ালিটি দিতে, অর্গানাইজিং টেকনিকের দিক থেকে সবগুলো অরাকে ব্যবহার করে। রিবিল্ডিং অফ দ্য অরা, লিডার, নেশন, পতাকা, স্বাস্তিকা ফরমেশনে যে আর্মির ফরমেশন, এগুলো, এবং এখন টেলিভিশনে আমরা যে বাংলাদেশের ম্যাপ দেখালাম, 30,000 লোক মাথার উপর নিল, এগুলো হচ্ছে অ্যান পেইল অ্যাটেম্পট টু রিপ্রোডিউস দ্যাট। আপনারা আমাকে জিজ্ঞেস করেন এটা ভালো না মন্দ, আমি ভালো মন্দের কথা বলছি না, কি সেটা বলছি। এখন বেনিয়ামিন সাহেব বলছেন এইটা ডেমোক্রেটিক নয়, ইট ইজ ইউজিং ম্যাস টেকনোলজি অফ রিপ্রোডাকশন টু রেস্ট অ্যাওয়ে দ্য কন্ট্রোল ফ্রম দ্য হ্যান্ডস অফ দ্য পিপল। মানুষের হাত থেকে তার নিজের ভাগ্য নিয়ন্ত্রণের ভার কেড়ে নেয়। ওই যে প্রথমে বলছে যে ইট ইজ বিয়ন্ড দ্য ইন্ডিভিজুয়ালস কন্ট্রোল, সেরকম হয়। এই জন্য উনি বলছেন শিল্প যখন আমি দেখি তার মধ্যে আমি ছাড়া অতিরিক্ত একজন প্রবেশ করে, যেটার নাম ট্রেডিশন হেরিটেজ। কিন্তু কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে ট্রেডিশন হেরিটেজকে আবার যখন উৎপাদন করা হয়, যেটাকে আমরা বলি পুনরুৎপাদন, রিপ্রোডাকশন, তখন সেইটাও প্রবেশ করে এবং আমাকে পলিটিক্যালি ক্রিপল করে। এটার নাম দিয়েছেন উনি ফ্যাসিজম। আর মনে করেন ফ্যাসিজম মানে কি? ওয়ান আইডিওলজি দ্যাট ফ্যাসিনেটস। ইটালিয়ান ভাষায় ফ্যাসি শব্দের অর্থ হচ্ছে বান্ডল অফ স্টিক্স, লাঠির বন্দা, বান্ডল। এবং আমরা সবাইকে যদি চুম্বক দিয়ে আকৃষ্ট করি তখন এটা ফ্যাসি হয়। ফ্যাসিজম মানে হচ্ছে আকর্ষণবাদ। যেহেতু যে জিনিস আকর্ষণ করে, চুম্বকের লাঠি, ওই যে আরব রজনীতে গল্প আছে না, অথবা আমরা গ্রিক গল্পেও পড়ি, একটা ইয়ের মধ্যে দিয়ে নৌকা যায়, বিটুইন স্কাইল্যান্ড সেরিবডিস, মাঝখান দিয়ে এসে দুদিকে টানে, এরকম আকর্ষণ করে। তখন তাহলে আমার সামনে কর্তব্য কি? আমরা যারা ডেমোক্রেসির কথা বলি, ডেমোক্রেসি মানে গ্রিক অর্থে নয় এবং আধুনিক বাংলাদেশি অর্থেও নয়। ডেমোক্রেসি মানে উনি শব্দটা ব্যবহার করেছেন কমিউনিজম, যে মানুষ কমিউনিটি হিসেবে বাস করবে, এটা হচ্ছে ডেমোক্রেসি। ইন্ডিভিজুয়াল হিসেবে হবে না। তাহলে তাদের কর্তব্য কি ক্ষেত্রে? বলে আমাদের জবাব দেওয়ার একটাই পথ আছে। যদি ইফ ফ্যাসিজম এস্থেটিসাইজেস পলিটিক্স,
we have only another alternative is to reverse it, to politicize aesthetics. So what does politicizing aesthetics means? To analyze it, to show it from inside. There are dimensions of time and there are times of space. Other that there is aura is constantly being reproduced. Kaje, you have to constantly de-auratize. মানুষকে বলতে হবে এটা কিন্তু আইডিওলজি, তোমাকে কিন্তু এই দেখো তোমাকে ভোলাচ্ছে, তাহলে পিপল মাস্ট রিসারেক্ট দেয়ার থিঙ্কিং ফ্যাকাল্টি। এই জন্য অর্থাৎ আমি যে কথাটা বলেছিলাম একদিন আগেও বলেছি, একশোকে এটা দিয়ে শেষ করবো, এটা হাইডেগারের কথা। ভালো কথা চিন্তাকে উদ্ধার করতে কোনো অসুবিধা নাই। উনি বলছে অধিকাংশ মানুষ চিন্তা করে না, মানুষ শুধু অনুসরণ করে। এই কারণেই ফ্যাসিজম গ্রো করে। চিন্তা রাজ্যের ফ্যাসিজম আরো ক্ষতিকর ফ্যাসিজম। বর্তমানে আমাদের সমাজ যেভাবে চলছে, যেগুলির নাম তৃতীয় বিশ্ব, সেটা সুকর্ণ, আব্দুল নাসের, ঘানা ক্রুমা, ইউ নেম দ্যাম। আমাদের দেশের নাম শেখ মুজিবের নামও নিতে পারেন, তাতে কোনো অন্যায় নাই। এবং ভারতের নেহেরু, এরা সবাই মানুষকে এইভাবেই, মানে তারা যে স্বপ্ন দেখিয়েছিল, আমরা যদি শুধু একবার উপনিবেশবাদীদেরকে তাড়াই দিতে পারি, আমাদের এখানে দুধের নহর বয়ে যাবে। তবে হ্যাঁ, কিছুদিন লাগবে। আমাদের এখানে বলছিল 3.5 বছর লাগবে, যুদ্ধবিধ্বস্ত দেশ। আমি 3.5 বছর তোমাদের কিছুই দিতে পারবো না। কিন্তু ভারতে এখন 60 বছর পার হয়ে গেছে, 60.5 বছর। কিন্তু এখনো ভারতে শতকরা 50 জন লোক লিখতে পড়তে পারে না। বাংলাদেশের চেয়ে ভারতের অবস্থা কোনো দিক দিয়ে ভালো নয়। অরা হ্যাজ বিন এট। মহাত্মা গান্ধীর সবচেয়ে বড় উদাহরণ আমাদের জীবনে অরা। মহাত্মা গান্ধীর একটা উদাহরণ দিয়ে শেষ করি। প্রথম মহাযুদ্ধে কত লোক মারা গিয়েছিল আপনারা আন্দাজ করেন তো 100 বছর আগে? অফিসিয়াল ডেটা কি? ক্যাজুয়ালিটি 65 মিলিয়ন তারা বলে। মানে এগুলো হচ্ছে কি যুদ্ধে নিহত, আহত এবং অন্যান্য 65 মিলিয়ন লোকে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারা বলে 65 মিলিয়ন সোলজার্স পার্টিসিপেটেড, 6.5 কোটি লোক, বিভিন্ন 40টা দেশ জড়িত হয়েছিল ইউরোপে। আচ্ছা, তাদের নিহতের সংখ্যা তারা বলে অফিসিয়ালি 1 কোটি, 10 মিলিয়ন। আহতের সংখ্যা 21 মিলিয়ন, মানে 2 কোটি 10 লাখ। এবং মিসিংও আছে সেই পরিমাণ সংখ্যা। তার মানে দেখেন 65 মিলিয়নের মধ্যে 31 মিলিয়ন ক্যাজুয়ালিটি, মানে প্রত্যেক দুজনের মধ্যে একজন। 31কে 2 গুণ করলে কত হয়? 62 হয়। 65-র মধ্যে 100 দিন, এই হচ্ছে ক্যাজুয়ালিটি রেট। ফ্রান্সে আপনারা জানেন নারী পুরুষের অনুপাত বদলে গেছিল, একটা পুরুষের জন্য 3টা মেয়ে হয়ে গেছিল। মানে প্রকৃতির অদ্ভুত নিয়মে সেটা কিছুটা ফিরে আসছে। এই রহস্য আমি উদ্ধার করতে পারবো না। কিন্তু তারপর ভারতবর্ষ থেকে কত লোকের যুদ্ধে অংশগ্রহণ করেছিল? আমরা তো কলোনি, আমি একটা দিয়ে শেষ করছি। ভারতবর্ষ থেকে 15 লক্ষ লোক অফিসিয়াল রেটে। 1943 সনের দুর্ভিক্ষে যত লোক মারা গিয়েছিল বলে সরকারিভাবে স্বীকার করা হয়, তত লোক প্রথম মহাযুদ্ধে গিয়েছিল। প্রথম মহাযুদ্ধে 1914 থেকে 1919-এ কবি নজরুল ইসলাম, রণদা প্রসাদ সাহা যে যুদ্ধে গিয়েছিলেন। ভারতের লোক অত বেশি মারা যায় নাই, সরকারি হিসেবে বলা হয় 65,000 লোক মারা গেছে। বেশি না, 1 লাখের কিছু কম। 15 লাখের মধ্যে পৌনে বলেন 3 ভাগে 2 ভাগ 1 লাখের, তার মানে তাও কম না, শতকরা 8-10 জন মারা গেছে। কিন্তু একজন আমাকে জিজ্ঞেস করছে এত লোক যুদ্ধে গেল কি করে এই কলোনিতে? সকলে মনে হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্য আমাদের সাম্রাজ্য, রানী তো আমাদেরই রানী। এবং তার মধ্যে শর্টকাট দিলে মহাত্মা গান্ধী এতদিন পর্যন্ত 45 বছর বয়স পর্যন্ত, তার জন্ম ধরা হয় 1869-এ, 1869। তিনি দক্ষিণ আফ্রিকার নেতা হয়েছেন 45 বছর বয়স পর্যন্ত ওখানে ছিলেন। তারপরে যখন ভারতে আসছেন, তিনি ইংল্যান্ড হয়ে আসছেন এবং ইংল্যান্ড থেকে মিশন নিয়ে আসছেন ভারতে যুদ্ধের জন্য সৈনিক রিক্রুট করতে হবে। এগুলি কোনোটাই আমি বানিয়ে বলছি না, গীবত করছি না, তার আত্মজীবনীতে তিনি নিজেই লিখেছেন। 1925 সনে প্রকাশিত দি স্টোরি অফ মাই স্ট্রাগল উইথ ট্রুথ, এটার ইংরেজি নাম হচ্ছে, মানে অটোবায়োগ্রাফি ছাপাইছে, এই নামও ছাপাইছে, সত্যের সাথে তার লড়াই। সেই বইতে উনি লিখছেন যে কি আমি গুজরাটের গ্রামে গ্রামে রাত্রেবেলা জেগে জেগে সৈন্য রিক্রুট করেছি এবং ইংরেজদের অনুমতি নিয়ে ডেপুটি কমিশনার, ডিভিশনাল কমিশনার, লেফটেন্যান্ট গভর্নর এদের নিয়ে ভারতীয়দের বলেছে তোমরা যুদ্ধে যাও, যুদ্ধে গেলে তোমরা অস্ত্রের ব্যবহার শিখবে। সবচেয়ে বড় কথা, ইংরেজরা এখন 1857 সনের বিদ্রোহের পর ভারতীয়দেরকে অস্ত্র ব্যবহার করতে দেয় না, কিন্তু এটা করলে আপনারা অস্ত্র ব্যবহার করতে পারবেন। ইংরেজ কর্মচারীরা শুনে আঙ্গুল কামড়াইতো, কারণ গান্ধী তো বড়লাটের সাথে চুক্তি করে বলতেছেন, আর ওরা বলছে কি এটা ভবিষ্যতে কি যে হবে। ভারতীয়রা অস্ত্র, অনেকে বলে শুধু টাকা পয়সার বেতনের জন্য গেছে, নজরুলের মতো বাউন্ডুলে ছেলে পেলে ঘরে মেট্রিক পরীক্ষা দেওয়ার ভয়ে যুদ্ধে গেছে, কথাটা আংশিক সত্য। পুরোপুরি সত্য হচ্ছে ভারতীয়রা তখন ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হিসেবে যুদ্ধ করতে গেছিল। শুধু ইরাক রণাঙ্গনের কথাই বলি,
ইরাক রণাঙ্গনে এই যে নজরুলের সাতিল আরব কবিতায় দেখবেন কুত আল আমারা বলে একটা যুদ্ধের বিবরণ আছে। কার বিরুদ্ধে যুদ্ধ করতে গেছিল? ওসমানিয়া সাম্রাজ্যের বিরুদ্ধে, তুরস্কের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করতে গেছিল। এবং ভারতীয় সৈন্য বেশি ছিল, এবং ভারতীয় সৈন্যদের মধ্যে মানে মুসলমানরাও বিপুল সংখ্যক অংশগ্রহণ করেছিল। এবং তারা সেই যুদ্ধে না খেয়ে 6 মাস অবরুদ্ধ থেকে অনেক মারা গেছে। শুধু জীবন্ত মৃত প্রায় ধরা পড়েছিল 10,000। মেজর জেনারেল টাউনসেন্ড সহ। টাউনসেন্ড প্রথম মহাযুদ্ধের শেষ পর্যন্ত আঙ্কারার কাছে, আপনার ইস্তাম্বুলের কাছে সমুদ্রে বন্দী ছিল, তাকে যুদ্ধবন্দী বিনিময়ের সময় মুক্তি দেওয়া হয়। এটা বলছি, অর্থাৎ ইরাকের যুদ্ধে ভারতীয়রা যুদ্ধটা করেছে উসমানিয়া সাম্রাজ্যের বিরুদ্ধে, এবং আরবরা সেই বিদ্রোহে যদি ইংরেজের পক্ষ না নিত, উসমানিয়া সাম্রাজ্যকে পরাজিত করা কঠিন হতো। এই যে প্যালেস্টাইন সমস্যার উৎপত্তি ওখান থেকেই। একেই বলে অরা। গান্ধীর যে অরা গড়ে উঠেছে কি, আমরা সকলে জানি গান্ধী অহিংসবাদী, কিন্তু গান্ধী সারা জীবনই সশস্ত্র যুদ্ধের উস্কানি দিয়েছেন। উনি বলছেন শুধু ভারতে ইংরেজদের সাথে যেহেতু আমরা পারবো না, ইংরেজের সশস্ত্র লড়াই করা যাবে না, কিন্তু বাইরে করা যাবে। আমি যদি মিথ্যা বলে থাকি, আপনারা বইটা পড়ে আমাকে বলবেন। এই জন্য বলছে অরা জিনিসটা থেকে মানুষকে নিতে পারে। আমি বলতে চাচ্ছি যে গান্ধীজি লোক খারাপ ছিলেন, গান্ধীজি যে টেকনিক ব্যবহার করেছেন, তিনি এত যে মানুষকে উদ্দীপিত করেছেন। গান্ধী মহারাজ ভারতের কৃষকদেরকে তিনি প্রথম রাজনীতিতে এনেছেন, তার রাজনীতির সুভূমিকাও আছে। কিন্তু এখন যে মোদির উৎপত্তি হয়েছে, মোদির এক মন্ত্রী সেদিন বললে কি, গান্ধীকে যে মেরেছে নাথুরাম গডসে, তাকে দেশপ্রেমিক বলেছে। আমরা সেটা নিন্দা করি, কিন্তু গান্ধীর টেকনিকই ব্যবহার করে মোদি ক্ষমতা এসছে। এটা ডিসিশনিজম। এই জন্য বলছি অরা জিনিসটা শুধু শিল্পের মধ্যে সীমিত নাই, রাজনীতিতে এসছে এবং সেটা এখনো চলছে। এই জন্য বলবো এই কথাই। এখন বোঝেন আমি যে বক্তৃতা দিলাম এটা কি, এই যে 4 দিন আপনাদেরকে একটু আবদ্ধ করলাম, এটা হচ্ছে an attempt, only an attempt to politicize aesthetics, whereas what they wanted to do is to aestheticize politics. Politics is beautiful. আমার দেশ, এই যে স্লোগান এটা আসলে এক নেতা এক দেশ, এটা হচ্ছে ফ্যাসিস্ট স্লোগান। মাই কান্ট্রি, রাইট অর রং, এটা ফ্যাসিস্ট স্লোগান। কিন্তু আমরা সকলে কিছু পরিমাণে, টু সাম এক্সটেন্ট, উই আর ফ্যাসিস্ট ইন সো ফার এজ উই আর পিপল। কাজে শিল্পকলার ইতিহাস পড়তে গিয়ে, আমি কোনো শিল্পকলার ইতিহাস বলি নাই, শুধু একটা ফ্রেমটা দেখালাম, বাট দেয়ার ইজ লট টু ডিসকাস। আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, আমি বরঞ্চ এখন থামি। মুস্তাফা, ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের যদি প্রশ্ন থেকে থাকে তো প্লিজ, কারণ এটা যেহেতু একটা চূড়ান্ত ইয়েতে আছি আমরা, আজকে শেষ হয়ে যাচ্ছে তো অবশ্যই ওনাকে আবার আমরা পাবো, সেই অর্থে চূড়ান্ত না। ক্যাসুরার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, গ্যাপ, এবং আমরা এটাকে আসলে কিভাবে দেখতে পারি? আমি একটু বলতে চাইছিলাম, কিন্তু আমার প্ল্যান ছিল যে কেসুরা নিয়ে আরেকটা বলবো আর কি, যেটা বলা হচ্ছে সেটা আমি বলছি একটু একটা বই থেকে দেখাই। আপনারা এই বইটা কনসাল্ট করতে পারেন, আমি এই বই থেকে অনেক জিনিস নিয়েছি। এটা হলো দি ক্যামব্রিজ কম্পেনিয়ন টু ওয়াল্টার বেনিয়ামিন। এই সিরিজের বই পাওয়া যায় বাজারে। এখানের থেকে একটা আমি কোটেশন বলি, যে কবিতাটার উদাহরণ দিয়েছেন সেটাই বলি। হ্যাঁ, আপনার এই কেসুরার কথাটা আমি এখানে দাগ দিয়ে রাখছি। এখানে বলছেন, for Benjamin, the study of literature addresses not only the ways in which linguistic representation must be distinguished from visual or auditory media, but the possibility that all art may constitute a negation of expression as such. মানে ভাষা মানুষকে মনের ভাব গোপন করায় এবং এক্সপ্রেশনকে একটা জায়গায় স্তব্ধ করে দেয়। সমস্ত শিল্পই, শুধু ভাষা নয়। তাহলে কি করে সেটা? In such lyrics of the German poet Frederick Hölderlin, for example, he locates that kesura, এই শব্দটা এখান থেকে নিয়েছি আমি, in which along with harmony every expression simultaneously comes to a standstill. ওনার আরেকটা কনসেপ্ট আছে, ডায়ালেকটিক্স অ্যাট স্ট্যান্ডস্টিল। আমি একটা ডায়ালেকটিক্যাল ইমেজ বলেছিলাম, ভাষার মধ্যে এটা দেখা যায়। যেমন ধরেন অ্যালেগরি, এক কথা যখন ভেঙে ভেঙে যায়, তখন প্রত্যেকটা আয়না যদি ভেঙে যায়, প্রত্যেক টুকরা যেমন হয়, সেরকম উদাহরণ দিয়েছেন। ইন অর্ডার টু গিভ ফ্রি রেইন টু অ্যান এক্সপ্রেশনলেস পাওয়ার ইনসাইড অল আর্টিস্টিক মিডিয়া। আচ্ছা, এটা হচ্ছে তার কোটেশন শেষ। আচ্ছা, তারপরে আপনি যদি সমস্ত জায়গাতে দেখতে পাবেন এই ধরনের উনি উদাহরণ দিয়েছেন। তা আমার মোটামুটি বক্তব্য ছিল
আর্টের মধ্যে একটা রেজিস্ট্যান্স কাজ করে, ওই রেজিস্ট্যান্সের অপর নাম হচ্ছে কেসুরা। আমি আগে লক্ষ্য করেন আমার বক্তৃতার মধ্যে একটা গোপন প্যাটার্ন আছে, লক্ষ্য করবেন। দি ফার্স্ট ডে হোয়েন আই ব্রট দ্য আইডিয়া অফ গেজ, আমি কি বলবো, আমার দু একজন বন্ধু যাদের আমি চিনি তারা আর পরে আসে নাই এখানে। তারা পথে যেতে যেতে যেটা বলছে, আমার কিন্তু আবার কানে আসে, তো দেয়ালের যেহেতু কান আছে, তো তারা বলছে যে এতদিন পরে আপনার প্ল্যাটো আলোচনা করার দরকার কি, একজনের বক্তব্য। আর যে বলছে ও গে স্পেস এগুলো আলোচনা করার জন্য আমার কেন বসতে হবে, ও মনে করছিল যে আমি আর্ট নিয়ে আলোচনা করব। আমি তো আর্ট নিয়ে আলোচনা করছি না, আমি তো থিওরি নিয়ে আলোচনা করছি। কারণ আমার বিষয় হচ্ছে থিওরি, এখানে আর্ট হচ্ছে আমার কোটটা ঝুলাবার জন্য একটা প্যারেক মাত্র। আই এম ইউজিং আর্ট অনলি অ্যাজ এ প্রপ। আমি প্রপটাই বলছি, এই জন্য আমি বলছি আমার আলোচনা আমি প্রথমে গেজ বলেছি, গেজের কোরিলেট হচ্ছে ইমেজ। এভরিবডি টকস অ্যাবাউট ইমেজ উইদাউট টকিং অ্যাবাউট এ গেজ, হু ইজ লুকিং অ্যাট ইট। এবং দ্বিতীয়টা জোড়া হচ্ছে আমার উইথ অরা, ইউ মাস্ট ব্রিং ইন দ্য আইডিয়া অফ কেসুরা। তার মানে প্রশ্নটা ছিল আমাদের ওয়েদার অরা উইদার্স উইথ দি ইনক্রিজ ইন রিপ্রোডিউসিবিলিটি। আমি এটাই বলি, the history of art, technologically speaking, is a history of reproducibility, increasing. Art in principle has always been reproducible. আমি এচিং করতাম, অথবা আমি এই যে মিন্টিং করতাম, আমাদের স্ট্যাম্পিং করতাম, রাবার স্ট্যাম্প ইজ রিপ্রোডাকশন, তাই না? টাকশালের টাকা তৈরি করা থেকে আমাদের প্রিন্টিং টেকনোলজির সর্বশেষ, যেটাকে আমরা বলি গুটেনবার্গ গ্যালাক্সি। এখন ফটোগ্রাফি যোগ হয়েছে তার সাথে। সুতরাং তাতে আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে এর মাস স্কেলে। তো মাস স্কেলে আসলে ওরা কমে যাবে না যাবে না? বেনিয়ামিন বলছিলেন কি, আই নোটিস এ টেন্ডেন্সি। আর আর্ট সম্পর্কে আমাদের যে ধারণা, ওনার আরেকটা প্রবন্ধ আছে, আপনারা এটা পড়তে পারেন, এ লিটল হিস্ট্রি অফ ফটোগ্রাফি, এই বেনিয়ামিনের লেখা। সেটা উনি বলছেন, মোস্ট পিপলস আইডিয়া অফ আর্ট ইজ হোয়াট হি কল দ্য ফিলিস্টিন আইডিয়া। সবগুলোকে আর্ট ইজ এ রিফ্লেকশন অফ লাইফ, উইচ সেজ নাথিং। মানে আর্ট অলওয়েজ অ্যাড সামথিং নিউ। এখানে আমি সেই জন্য বলছি, আর্ট আমার মধ্যে যে সম্ভ্রম তৈরি করে। আমি আজকে দুটো নতুন কথা বলার চেষ্টা করেছি। একটা হচ্ছে কি, অরা শব্দটির উৎপত্তি হয়েছে প্রকৃতি থেকে। অরা মানে আক্ষরিক করতে বাতাস, এবং প্রকৃতি জগতে বাতাস মানে আমরা দূরত্ব। আমাদের একটা গান আছে না, হামদ এবং নাতের মধ্যে, পুবাল হাওয়া পশ্চিমে যাও বইয়া, যে আমার নবীর মাজারে লইয়া আমার সালামখানি লইয়া। এইটার মধ্যে একটা অরা অলরেডি আছে। এই জন্য এটা কাল্টের সাথে, রিলিজনের সাথে, ইন এ সেন্স অল রিলিজন আর কাল্ট। কতগুলি মডার্ন কাল্ট, কতগুলি এনশিয়েন্ট কাল্ট। আমরা শুধু পুরনোগুলিকে কাল্ট বলি, নতুনগুলিকে বলি না। এটা বৈশিষ্ট্য লাভ করেন আধুনিক পুঁজিবাদ কিন্তু একটা ধর্ম। ওনার আরেকটা লেখা আছে, ক্যাপিটালিজম এজ এ রিলিজিয়ন। ক্যাপিটালিজম রিলিজিয়নটাকে, ক্যাপিটালিজম বলে এই পর্যন্ত পৃথিবীতে যত সমাজ আছে সবগুলোর ইতিহাস আছে। যেমন আদি সাম্যবাদ যে সমাজ ভাঙ্গা গিয়া দাসতন্ত্র হয়েছে, দাসতন্ত্র ভাঙ্গা সামন্ততন্ত্র হয়েছে। আমরা সোজা করে বলি সামন্ততন্ত্র ভাঙ্গা পুঁজিতন্ত্র হয়েছে। পুঁজিতন্ত্রের পরে কি হবে? আপনি অ্যাডাম স্মিথকে জিজ্ঞেস করেন, আর কিছুই হবে না, চিরকাল পুঁজিতন্ত্র থাকবে। কারণ এটাই মানুষের শুদ্ধি, এটাই মানুষের সমৃদ্ধি, মানুষ শান্তিতে থাকবে, এটা বেহেশত। ক্যাপিটালিজম প্রোভাইডস, এটার নাম কি ইনভিজিবল হ্যান্ড। আমরা একটা ইকুইলিব্রিয়াম সোসাইটিতে চলে আসছি, এটা যে পুঁজিবাদের স্বপ্ন। বড় বড় পণ্ডিতরা তাই বলেছেন। ধর্মের ইতিহাসে গেলে আপনি খ্রিস্ট ধর্ম দেখেন, বলছি কি অফকোর্স ইহুদি ধর্ম ভুল ছিল, তাই আমরা খ্রিস্ট ধর্ম এনেছি। খ্রিস্ট ধর্মের পরে এখন আল্লাহর বাদশাহী, এরপর আর কিছু নাই। অর্থাৎ যীশু খ্রিস্ট এখন চলে গেছে পৃথিবীতে, কিন্তু এখন তিনি আবার আসবেন, শেষ। ইসলাম ধর্ম কি বলে? একই কথাই, আগের সমস্ত ধর্ম ফলস ছিল। ইসলাম ধর্ম ইহুদিদেরকেও স্বীকার করে, 90,000 হোক 70,000 হোক পয়গম্বরকেও স্বীকার করে, বলছি কিন্তু আমাদেরটা হচ্ছে কি শেষ নবী, আমাদেরটা শেষ ধর্ম। আমি হচ্ছে ম্যাথোলজিক্যালি একই। There has been history, but there will no longer be history. There has been change, there will be no longer be change. ক্যাপিটালিজম এটার উপর ভিত্তি করে চলছে। তা আমরা যদি বর্তমান যুগের শিল্পকলার মধ্যে মনে করি যে, আমি বলছি শিল্পকলা অতীতে লোকে ব্যবহার করেছে, হ্যাঁ, আমরা যদি বলি কি আমরাই শুধু ব্যবহার করব না, অন্যরা সকল, এটা তো ঠিক হবে না। আমরা একই ধর্মকে রিপ্রোডিউস করব। আমার এখানে যে নতুন উপাদান, সেটা হচ্ছে there is an irreducibility of human experience. আমি প্রথমে বলছি কি আর্ট অবজেক্ট, আর্ট ওয়ার্ক এবং এক্সপিরিয়েন্স অফ আর্ট দুটো আলাদা। বেনিয়ামিন যে বলছেন হোয়াট চেঞ্জেস, আর্ট অবজেক্ট ইটসেলফ ইজ নট চেঞ্জ। হয়তো আমি আগের চেয়ে ভালো আঁকছি বা খারাপ আঁকছি, সেটা আমার আলোচ্যসূচি নয়। আমি বলছি আমার সাথে শিল্পের সম্পর্কের মাঝখানের পথটা, এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে। আমি অরাটা কমাতে চাই, কিন্তু আর্ট নিজে রেজিস্ট করে। ফলে হচ্ছে কি অরার পুনরুৎপাদন হয়।
আমি দুটো বিশ্লেষণ করে বলেছি কি দি এক্সপিরিয়েন্স অফ আর্ট ভিউইং ডুইং অথবা ইভেন কি বলে প্রমোটিং, এটাকে নাম দেব নেটওয়ার্ক অফ সিগনিফায়ার, সেটার মধ্যে আর্টকে আমি প্লেস করি। এটার নাম দিয়েছি আমি ট্রেডিশন এন্ড হেরিটেজ, ঐতিহ্য এবং আমার পরম্পরা। দেখেন না বই যে ইয়ার বইতে নন্দলালের বইতে দেখবেন পরম্পরা শব্দ ব্যবহার করেছে ট্রেডিশন অনুবাদ হিসেবে, ভালো অনুবাদ। তো এই পরম্পরা এটা কিন্তু বাদ দিয়ে আমি ছবি আর দেখতে পারি না, তাহলে ডিস্টেন্স ইজ অলওয়েজ দেয়ার। আমি যে দুটো কাজ আমি করেছি, প্রকৃতি জগতে যে অরা বা দূরত্ব সেটাকে ইতিহাসের জগতে আনলাম, আবার ইতিহাসের জগতে এটাকে দুভাগে ভাগ করলাম, মানে ভাগের দুটো ডাইমেনশন ওই স্পেস এন্ড টাইমকে রিপ্রোডিউস করে বললাম হিয়ার এন্ড নাও। এবং হিয়ার এন্ড নাও কে দেখা যে কি আই ক্যানট সেপারেট হিয়ার এন্ড নাও ফ্রম দেয়ার এন্ড দেন। কারণ প্রথমে যখন মনে হচ্ছে আমি দেখছি, এটা আমারই দৃষ্টি, আমি যে আমার চোখের মধ্যে অন্যের চোখ অলরেডি প্রবেশ করে গেছে। অন্য মানে কি ওইটা কোনো বাইরে থেকে কেউ আমাকে আনছে না, এটা আমার নেটওয়ার্ক অফ সিগনিফায়ার্স থেকে, নেটওয়ার্ক অফ আর্ট অবজেক্ট থেকে চলে আসছে। সেই জন্য আমি বলি কি এই যে ইররিডিউসিবিলিটি আছে এটাকে আমি কেসুরা বলছি। এখন ভাষার জগতে আসেন, আমি তো অপরের ভাষায় কথা বলি, যেমন আমার ভাষা বাংলা হলো কেন, এটা আমার তো নয়, এটা আমার গোষ্ঠীর ভাষা, কিন্তু অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আই এম সাবজেক্টেড টু দিস। এই আইন আমাকে মেনে চলতে হবে, আমি রবীন্দ্রনাথ হলে আমাকে মেনে চলতে হবে, কিন্তু তার মধ্যে আমি কি এর মধ্যে কোনো পরিবর্তন করবো না? করি, নাহলে কবি কি করতেছে কি? তাহলে কবি যত বেশি পরিবর্তন করবেন ততই আপনি এর অধীনস্থ হবেন। আপনি অধীনস্থ হইয়াই পরিবর্তন করবেন, পরিবর্তন করে আবার অধীনস্থ হবেন। আমি এই যে সম্পর্ক, যেটাকে আমরা পুরনো ভাষায় দ্বান্দ্বিক সম্পর্ক বলি, এই জন্য আমি এই শূন্যস্থানটা পূরণ করছি। বহুদিন ধরে এই আর্টিকেলটা আমি পড়তেছি বেনিয়ামিনের। আমি দেখলাম আনলেস আই ডিসকভার এন্ড থ্রো ইন দিস আইডিয়া অফ কেসুরা হুইচ ইজ ইজ ইউন ওয়ার্ড। আমি কিন্তু গঙ্গা জলে গঙ্গা পূজা করছি, কিন্তু তিনি তার কোনো বইতে এটা হেডলাইনে দিচ্ছেন না, অথবা বেঞ্জামিনের কোনো অনুসারী ওইটা করেন নাই। বাই দ্য ওয়ে, আপনি তার সমস্ত লিটারেচার পড়ে দেখেন। তা আমি বললাম কি, লাইক আই ক্যানট হ্যাভ অ্যান আইডিয়া অফ অ্যান ইমেজ উইদাউট এ গেজ অ্যাজ অ্যান অবজেক্ট, নাও আই ক্যানট হ্যাভ অ্যান আইডিয়া অফ অরা উইদাউট কেসুরা অ্যাজ এ সাবজেক্ট। আপনি আমাকে বলেন সাবজেক্ট, তাহলে আপনার কেসুরার সংজ্ঞা কি? আমার কেসুরার সংজ্ঞা হচ্ছে সাবজেক্টিভিটি। উই আর সাবজেক্টস, আই এম সাবজেক্ট, মানে আমি প্রজা, টপিক করতে নয়। দ্যাট হিউম্যান বিইংস আর দি আলটিমেট আরবিটার্স। তাহলে দুটো জিনিস আছে। আমি প্রথমে বললাম কি, আমার দৃষ্টিতে ভাষা হচ্ছে অপরের, তাহলে আমি কে? আমি সাবজেক্ট, তাহলে আমার ভূমিকাটা কি এখানে? সবই যদি অপরের হয়, আমার কি নিজের কিছু নাই? এইটাকে লাকান সাহেব নাম দিয়েছেন রিয়াল। আমির দুইটা আইডিয়া আছে, একটা হচ্ছে আমার ইমাজিনারি, যেটা ইমেজ থেকে আসছে। আমি নিজেকে কি মনে, আমি কি হনুরে, আমি রাজা মনে করি, এটা ইমাজিনারি। কিন্তু আমি কি মনে করি সেটা বড় ব্যাপার নয়। সবকিছু চাচা চলা করে আমাকে পিটালে তারপরে আমার কিছু মাংস একতাল পরে থাকবে, ওইটাই আমি। কাজে ইফ ইউ, মানে তাহলে রিয়ালটা কি করে আসে? আপনি ইফ ইউ সাবট্রাক্ট from an imaginary number, if you subtract the imaginary and symbolic, what remains is called the real. আপনার ইমেজ থেকে যে জগৎ, যেটাকে আমরা বলি মূর্তির জগৎ, আপনার ভাব মূর্তি যদি না থাকে, আপনার ভাষাও যদি না থাকে, তারপরে আপনি থাকেন। অফকোর্স, মানে ওইটা তো প্রাইম এক্সাম্পল অফ মৃত্যু, কিন্তু মৃত্যুকে ছোট করা যাবে না। আমি যে মৃত্যু হচ্ছে রিয়ালের সবচেয়ে ভালো উদাহরণ, কিন্তু তারপরেও আমরা শিল্পকলা করি। শিল্পকলা কি এক ধরনের মৃত্যুকে উদযাপন নয়? আমাদের একজন দার্শনিক ছিলেন, অল্প বয়সে মারা গেছেন। আমাদের দেশের লোক তো অতীতকে বেশি মনে রাখে না। এই লোকের নাম ছিল খান মোহাম্মদ ফারাবি। ঢাকা কলেজের ছাত্র ছিল, ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দ্বিতীয় বর্ষ অনার্সে পড়ার সময় মারা গেছে। তার 4টা প্রবন্ধ আব্দুল্লাহ আবু সাইদ বের করেছিলেন একটা বইতে। তো সেখানে আছে এই একটা কথা, এই মৃত্যু চিহ্নিত পৃথিবীতে জীবনের নিকটতম তুলনা শিল্প। এটা একটা 21 বছরের বাচ্চার লেখা, বাট দেয়ার ইজ ফুড ফর থট দেয়ার। আমি যে পৃথিবী, আমি এখন উল্টা করে বলতে পারি, কেন? আমি বলছি কি, এই শিল্প কলঙ্কিত পৃথিবীতে, হ্যাঁ, মৃত্যুর নিকটতম তুলনা জীবন, এবার আপনি নিতে পারেন। কাজে আমরা মৃত্যুকে, আমি যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মৃত্যু এখন কাছাকাছি, এইটার নাম হচ্ছে মৃত্যু হচ্ছে সবচেয়ে গ্রেট আদার। এই জন্য আমরা সময় আজরাইল আসছে বলি, দি আদার হ্যাজ অ্যারাইভড। আমাদের গান আছে দুয়ারে আইসেছে, নাইওরে এখন পালকি তোলো, এই যে এগুলি কি মৃত্যু যাপনের গান না? নাইওরে এখন যাও মানে কি, পৃথিবীতে বিদায় কি করে জানাতে হয়, গো দিস ওয়ে। তো সেই জন্য আমি বলবো কেসুরা মানে হচ্ছে দ্যাট ইররিডিউসিবল মিনিমাম হুইচ এক্সিস্ট। এই কেসুরা এভাবে দেখানো যায়।
আমরা বলি কি সিগনিফায়ার, এটা হলো সিগনিফায়ার, ওভার দি সিগনিফায়ার। কিন্তু এই মাঝখানে আমরা এটা কিভাবে লেখা যায়, এতবারে কিভাবে লেখা যায় আমরা এটা খেয়াল করি না। এটার নাম হচ্ছে বার, ম্যাথমেটিক্যালি ইট রেজিস্ট। ওইটা দিয়ে আমি রিনেমিং করেছি কেসুরা। তার মানে কি, দেয়ার ইজ নো কমিউনিকেশন বিটুইন দ্য টু। এটা লেখাটা যদি S1 দেন আর S2 দেন, দুইটা সিগনিফায়ার, এটার একটা সাবজেক্ট আছে আর এটার জন্য আরেকটা সাবজেক্ট। এই দুজনের মধ্যে ডাইরেক্টলি কোনো যোগাযোগ হয় না। এটার পথটা হচ্ছে ট্রান্সলেট, এইখান থেকে এখানে যেতে পারে। এইটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, এটা আপনি, এটা আমি হয়। কিন্তু এটা আমার নাম, এটা আপনার নাম। আমি আপনার একটা বাক্য বললাম, এইটা হচ্ছে আদেশ, এদিকে আসেন, আমাকে জোর করে ভালোবাসে, আমি আপনাকে বলি। আমি কিভাবে বলবো? আমার কথাটা আমার শব্দ দিয়ে শুধু আপনার কাছে যাবে। লাখা সাহেবের ডেফিনেশন লক্ষ্য করেন, এটা নাম সিগনিফায়ার, এটা নাম সাবজেক্ট, এটা সিগনিফায়ার টু। উনি বলছেন a signifier represents a subject for another signifier, not for another subject. মানে এই পথ নিষিদ্ধ, এই পথে যেতে হবে। ইউ ক্যান অ্যাপ্রোচ, এই জন্য আপনার কোনো যোগাযোগ নাই। যেমন ধরেন গাছ এবং মাছ, এই জন্য প্রাকৃতিক ভাবে আপনি ইভলিউশনারি তালিকায় পাশাপাশি বসাতে পারবেন না, কিন্তু ভাষায় তারা পাশাপাশি বসবে। গাছ, মাছ, নাচ, কাঁচ পাশাপাশি যাবে, বিকজ দে আর ক্লোজ টু ইচ আদার অ্যাজ সিগনিফায়ার। আপনি বলেন কি শুধু একটা ধ্বনি চেঞ্জ করলে গাছ মাছ হয়ে যায়, ওটা কাঁচ হয়ে যায়, ওটা পাঁচ হয়ে যায়, ওটা সাচ হয়ে যায়, সাচ বাদ বলো, অর্থাৎ জিনিসটা বলতে থাকে। তাহলে এই যে নৈকট্য শব্দগুলোর, ইট ইজ অনলি এ রিলেশন অ্যামং সিগনিফায়ার্স। আপনি একটা গাছের পাশে একটা মাছ বসাবেন না, প্রকৃতির ইভলিউশনের জগতে সেভাবে হবে না। সেই জন্য বলছি কি এ সিগনিফায়ার নাম্বার ওয়ান, S1 রিপ্রেজেন্টস এ সাবজেক্ট। ওই যে বার দিলাম যে নিজেকে প্রকাশ করতে পারে না, এই ডলার চিহ্নটা কিন্তু ডলার নয়, এটা হচ্ছে ইনএক্সপ্রেসিবল। আমি এখানে এটা দিলে আরো ভালো করতাম, কিন্তু আমি একসাথে দুইটা কনফিউজ হবে বলে দেই নাই। The subject is always repressed, unconscious এর উৎপত্তি হয় এখানে। When that part of you that you cannot repress, এই রিপ্রেশনটা শুরু হয় কখন? Whenever you say your name, আমার নাম শামশেদ তাবরেজি, বিপদ। আমি আর শামশেদ তাবরেজি অভেদ নই, একটা ভেদ আছে, ওই ভেদেরই ইংরেজি হচ্ছে কেসুরা। আমি যে সবসময় একটা ভেদ থাকবে, তাহলে আমরা অর আলোচনা করছিলাম কি, অরা মানে ভেদ আর কেসুরা মানে অভেদ ভেবেছিলাম। এখন অরা যদি কমে যায় তাহলে অভেদ হয়ে যাবে, শিল্প আর মানুষের কোনো পার্থক্য থাকবে না। অনেকে জীবনকে শিল্প করে তুলবে বলে না, ফ্যাসিজমের স্লোগান হচ্ছে জীবনকে শিল্প করে তুলতে হবে। এটা হচ্ছে অ্যাস্থেটিসাইজেশন অফ পলিটিক্স। It is a temptation that always exists under the sign of Saturn. আমরা যারা সমালোচনা করছি, we must be unhappy people. We must have been born under the sign of the Saturn. সমালোচনা করতে লোকে পছন্দ করে না, তাই না? তারপরে লোকে করে কেন? এটা আনকনসিয়াসের কারণে করি, হ্যাঁ করে পারি না বলেই। আচ্ছা আমি জানি আমি উত্তর দিতে পারছি না, আই এম অনলি জাস্ট কি বলে chattering sounds because something is still repressed. আমি বলতে পারছি না, কিছু আছে। এই যে দ্যাট ফিলিং, এই যে অসহায় বোধটা, পরীক্ষা উত্তর দিতে না পারলে যেরকম লাগে, সেটাই হচ্ছে একটা সিমটম আনকনসিয়াসের। কিন্তু সেটা যে আছে তার প্রমাণ ফ্রয়েড বারবার বলেছেন যে কি, all phenomena of unconscious are expressible in language. কেমনে? আপনি ল্যাঙ্গুয়েজের আগেটা উৎপত্তি হয় না, মানে এই যে বললাম আপনার আছে, গরু মহিষের আছে না, মানুষের আছে, আমাদের মানুষের আছে, পার্থক্যটা কি? ওই ভাষায় আপনি কথা যখন বলেন, যখন নাম নেন, তখনই আপনার দুটো প্রক্রিয়া শুরু হয়। ইউ আর এলিয়েনেটেড ইন ইউর নেম। লক্ষ্য করেন, আপনার সিগনিফায়ার হচ্ছে ইজ এ রেজাল্ট অফ এন এলিয়েনেশন। যদি আপনি দৃষ্টিকোণ বদলালে হয়, এটা বোঝা যায়। এদিক থেকে যদি দেখেন, এটা নাম হচ্ছে এলিয়েনেশন। এলিয়েনেশনের মানে বাংলা করেছি আমি পরকিয়া। ইয়েস, আপনি মানে রাধাকৃষ্ণের গান কিভাবে পড়েন, এটা হচ্ছে পরকিয়া। এলিয়েন, অপরকে, মামার প্রেমে পড়া, ভাগিনার প্রেমে পড়া, এটা হচ্ছে এলিয়েনেশন, টু দি পরকীয়া বলি। কিন্তু এখন অর্থাৎ যদি আমি দেখি যে বিরহ কথাটা আসে কোথা থেকে, দেখেন এখন বিপরীত দিক থেকে যদি দেখেন, নামের দৃষ্টি থেকে যদি দেখেন, অর্থাৎ আমার দেহ আমার থেকে আলাদা হয়ে গেল, এটার নাম হচ্ছে সেপারেশন। এই জন্য আমরা টুইন প্রসেস আলোচনা করি। এলিয়েনেশন ইমপ্লাইজ সেপারেশন। মাই নেম ইজ এলিয়েনেটেড ফ্রম মি। মি বলে কোন একটা আইডিয়াল অবজেক্ট, মানে এটা আননোন সাবজেক্ট, বাট আই এম সেপারেটেড ফ্রম মাই নেম।
তাহলে এলিয়েনেশন এন্ড সেপারেশন আর টু প্রসেসেস অফ দ্য সেম। তা আমি এই বক্তৃতায় যে টেকনিকটা ব্যবহার করেছি, আমি যদিও বা ঠিকভাবে করতে পারি নাই, সেটা হচ্ছে আই ওয়ান্টেড টু পোস্ট টু পেয়ার্স, মনে রাখার সুবিধার জন্য। ইমেজ অলওয়েজ প্রিসাপোজেস এ গেজ, ইভেন ইফ উই ক্যানট ফিক্স ইট। এটা আমি টার্গেট আমি ধরতে পারছি না, এটা আমার অবজেক্ট, কিন্তু আর আমার এখানে নতুনত্ব হচ্ছে কি গেজ ইজ এন অবজেক্ট। আর এই দ্বিতীয় ক্ষেত্রে আমি বললাম the aura is limited by a caesura, মানে অর্থাৎ যতদিন সাবজেক্টিভিটি থাকবে কিছুটা অরা থাকবে। কিন্তু তাহলে আমরা যে সোসিওলজিক্যাল টেন্ডেন্সি হিসেবে বলি, এই প্রশ্নটা হচ্ছে কি, ইজ দেয়ার এ টেন্ডেন্সি অফ দ্য অরা টু ডিক্লাইন? আমি বলবো ইয়েস, দেয়ার ইজ এ টেন্ডেন্সি। এবং এটা প্রথম দিকে ওই যে জিগাবের্তরা মনে করেছিল আমরা ট্রুথের কাছে পৌঁছে যাব। কালকে একজন বক্তৃতা দিতে আসছিলেন দুদিন আগে ঢাকায়, আপনারা জানেন শর্ট ফিল্ম অ্যান্ড শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম উৎসব হয়ে গেল। তো হয়েছে প্রায় এক সপ্তাহ ব্যাপী। তো শেষের দিকে 11 তারিখ পর্যন্ত ছিল, 9 তারিখে আমি একটা বক্তৃতা শুনতে গিয়েছিলাম, 8 বা 9 তারিখে হবে। আর 9 তারিখে অরুণা বাসুদেব বক্তৃতা দিতে আসছেন, আলমগীর কবির স্মৃতি বক্তৃতা। তো সেখানে উনি বললেন আর ফিকশন ছবি আমি দেখি না, শুধু ডকুমেন্টারি দেখতে চাই। কারণ এখন উনি বলতেছেন কিন্তু খুব সরল বিশ্বাসে বলে যাচ্ছেন, ডকুমেন্টারি গিভস ইউ দ্য রিয়েল পিকচার। আমিও শুনলাম। এখন তো তারেক মাসুদ উৎসব হচ্ছে, আপনারা যান যদি কেউ পারেন, দু একদিনের মধ্যে দেখেন ডকুমেন্টারি। তারেক একটা কথা বলতেন, ডকু ফিকশন। ডকু ইজ অলসো অলওয়েজ ফিকশন, ইট ইজ অলওয়েজ অলরেডি ফিকশন। এই কথাটা বেনিয়ামিনও বলতেছেন কি, আপনার অরা কমতে 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 হিয়ার এন্ড নাও আসছেন, বাট হিয়ার এন্ড নাওর মূল্য তখনই অথেন্টিক হবে যখনই হবে when it has already become there and then। মানে এটা ইট ইজ অলওয়েজ এ রেজিস্ট্যান্স। তা আমার মূল আজকের বক্তব্য ছিল যে the resistance comes from that element which we have called kesura or সহজ মানুষ or subjectivity, ওই মাঝখানে ভাগটা। এখন আমি বলছি এইগুলি কি, দিস আর সো মেনি ফর্মস অফ রিপ্রেজেন্টেশন। এটা কোনো ট্রুথ নয়, আমি যে এটা হলো ট্রুথের রিপ্রেজেন্টেশন আমি দেখাচ্ছি এইভাবেই। লাকা সাহেবের বক্তব্য হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোভাইডস দ্য মডেল, হ্যাঁ, অফ অল আর্ট। এখন অনেকে মানে আহত হইতে পারেন, তো উনি বলছেন ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড আর্ট। এটা গুরুত্বপূর্ণ কথা। এই জন্য বলে কি আর্টের একটা আলাদা ভাষা আছে। উনি বলে সমস্ত ভাষার মধ্যে ভার্বাল ল্যাঙ্গুয়েজই প্রধান। এবং উনি বলছেন ম্যাথামেটিক্স অথবা আর্ট কোনো কিছু ভার্বাল ল্যাঙ্গুয়েজ ছাড়া করা যাবে না। উনি কি বলছেন তা পুরোপুরি মর্ম আমি বুঝতে পারি নাই, তবে আমি আপনাদের কাছে অবগত করে রাখলাম। লেট আস শেয়ার ইট ফর দ্য ফিউচার। স্যার আর কোনো মন্তব্য? কারো যদি প্রশ্ন থাকে? শেষ ইচ্ছা পূরণ করে নিন, কারণ আমরা আরো অনেকদিন পাবো না এইভাবে এত সামনাসামনি। না, আমরা কিছুদিন বিরতি নিয়ে যদি আপনারা মনে করেন, আমার ইচ্ছে ছিল যে বক্তৃতাগুলো লিখিত ভাবে মানে দেবো আর কি। হ্যাঁ, তো এখন যেহেতু আমি ইংরেজি মিশ্রিত ভাষায় বলেছি, এগুলো খারাপ হয়েছে, আমার একটা অপরাধ বোধ হচ্ছে। এগুলি বাংলায় লেখা উচিত আর কি। তো আমার মনে হয় একটু চেষ্টা করলে বাংলায় লেখা সম্ভব।